আচ্ছা, আমরা তাহলে এখন নেক্সট ইউনিটে ঢুকে গেছি। সেই ইউনিটটা হচ্ছে কি অ্যাবজর্পশন বাই রুটস। হ্যাঁ, এই ইউনিটে আমরা দেখবো যে রুট মানে রুটের সেলস গুলো বা প্ল্যান্টসরা কোন কোন মেকানিজম গুলো ফলো করে ওয়াটার বা মিনারেল অ্যাবজর্ব করতে পারে। ঠিক আছে, এবার তার থেকে বড় কথা আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে কি নিড ফর ওয়াটার, ওয়াটারটা দরকার কি। যাই হোক, এটা খুব ছোটবেলার একটা জিনিস যে ওয়াটার প্ল্যান্টে কেন লাগে, প্ল্যান্টে ওয়াটার কেন লাগে। প্রথম কথাটা হচ্ছে ফটোসিনথেসিসে লাগে ওয়াটার। ফটোসিনথেসিস কেন? কারণ প্ল্যান্টরা হচ্ছে অটোট্রফস। এই অটোট্রফরা মানে কি, যারা নিজেরা খাবার নিজেদের শরীরে তৈরি করতে পারে, রাইট। তাই জন্য প্ল্যান্টরা নিজেরা খাবার যেহেতু নিজের শরীরে তৈরি করে, সেহেতু অটোট্রফিজমটা হচ্ছে গিয়ে ফটোসিনথেসিস। মানে ফটোসিনথেসিস ইজ দ্য অনলি মেথড বাই উইচ প্ল্যান্ট ক্যান প্রিপেয়ার দ্য ফুড। এবার ফটোসিনথেসিসের র মেটেরিয়াল কি কি লাগে? সানলাইট তো লাগেই, যেটা কিনা ন্যাচারালি অ্যাভেলেবেল। ওয়াটার লাগে, ঠিক আছে, আর কি লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে। তো কার্বন ডাইঅক্সাইড কিভাবে নেয়? স্টোমাটা নেয় কার্বন ডাইঅক্সাইড, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো, ফটোসিনথেসিস দেখবো। আমরা এখন ফোকাস করবো যে ওয়াটারটা প্ল্যান্টদের কেন লাগে স্পেসিফিক্যালি। ব্যাপারটা হচ্ছে ওয়াটারটা তো একটা ফটোসিনথেসিসে লাগে, আর একটা হচ্ছে গিয়ে প্ল্যান্টের যে রিজিড স্ট্রাকচার সেটা হচ্ছে কি ওয়াটারের জন্যই পসিবল। হ্যাঁ, কিছু মেকানিক্যাল টিস্যুজ আছে, সেই টিস্যুগুলো তো রেসপন্সিবল, বাট তাছাড়াও প্ল্যান্টদের কিছু প্ল্যান্টদের এই যে ওয়াটারটা প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন মেনটেনিং দ্য টার্জিডিটি অফ দ্য প্ল্যান্ট বা স্ট্রাকচার অফ দ্য প্ল্যান্ট। ঠিক আছে, আরো অনেক কিছু রাখতে পারে, আরো হচ্ছে গিয়ে ওয়াটারের প্রয়োজন এখানে আছে দেওয়া, ট্রান্সপিরেশনের জন্য লাগে, ট্রান্সপোর্টেশনের জন্য লাগে। আচ্ছা, তো ফটোসিনথেসিস আর মেকানিক্যাল স্টিফনেসটা আমি বললাম, আর লাগছে হচ্ছে ট্রান্সপিরেশন আর ট্রান্সপোর্টেশন। ঠিক আছে, ট্রান্সপিরেশনটা কি? ট্রান্সপিরেশন ইজ আ মেথড, এটা ক্লাস 9 এ পড়েছি আমরা, এইটা পড়েছি। ট্রান্সপিরেশন ইজ আ মেথড বাই উইচ a plant loses water in the form of water vapor from the area parts of the plant, রাইট। তার মানে এক্সেস যে ওয়াটার গুলো আছে সেগুলো প্ল্যান্টরা কি করে, ওয়াটার ভেপারের মাধ্যমে ইভাপোরেট করে দেয়। তাতে করে কি হয়, স্টোমাটাকে খুলতে হয়। স্টোমাটা খোলার শুধু ওয়াটারটা বার করার জন্য নয়, স্টোমাটা খোলার জন্য কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জটাও হয়। সুতরাং ওয়াটারটা একটা ইম্পর্টেন্ট পার্ট ফর ট্রান্সপিরেশন। এবার ট্রান্সপিরেশন হ্যাজ সাম আদার ভ্যালিউজ, সেই ভ্যালিউজ গুলো কি? গ্যাসেস এক্সচেঞ্জ গুলো করা। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনটা কি? যেহেতু প্ল্যান্টরা মানে র মেটেরিয়ালস গুলো নিজেরাই অবটেইন করতে পারে। র মেটেরিয়ালস গুলো বলতে প্ল্যান্টের দুটো আছে প্রাইমারিলি, একটা হচ্ছে গিয়ে ওয়াটার, একটা হচ্ছে মিনারেলস। এবার এই ওয়াটার আর মিনারেলস এর সোর্স হচ্ছে কি সয়েল, ঠিক আছে, যেটা কিনা প্ল্যান্ট তার রুট দিয়ে অ্যাবজর্ব করতে পারে। এবার সয়েল থেকে ওয়াটারটা অ্যাবজর্ব তো করছে, ভেরি গুড। মিনারেলটা কিভাবে অ্যাবজর্ব করবে? সয়েলের ভেতরে তো আলাদা দোকান নেই যে এখানে কার্বনের দোকান আছে, এখানে পটাশিয়ামের দোকান আছে, এখানে নাইট্রোজেনের দোকান আছে, এখানে সালফারের দোকান আছে। এটা দোকানপাট নেই, এগুলো সব আছে সলিউশন থাকে। সলিউশন বলতে সলিউট প্লাস সলভেন্ট। সলিউট এখানে হচ্ছে মিনারেলস আর সলভেন্ট হচ্ছে কি ওয়াটার। তো ওয়াটারটা অ্যাবজর্ব করার চক্করে প্ল্যান্টটা কিন্তু মিনারেলটা অ্যাবজর্ব করে নেয়। এরপরে কোশ্চেনটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স অফ রুট ফর অ্যাবজর্বিং ওয়াটার। রুটের সেলস গুলোর কি ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো আমরা দেখবো। প্রথমে হচ্ছে গিয়ে রুট হ্যাভ এ হিউজ সারফেস এরিয়া প্রোভাইডেড বাই রুটলেটস এন্ড রুট হেয়ার। জেনারেলি গাছটা যত বড় দেখতে পাই আমরা, তার তলায় যে রুটটা আছে সেটা কিন্তু ডাবল ইন সাইজ। মানে রুটের স্ট্রাকচারটা এতটাই এনার্মাস, কনসিস্টিং অফ রুট হেয়ার্স, রুটলেটস, প্রাইমারি রুট, সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, এসব মিলিয়ে একটা বিভৎস স্ট্রাকচার নিয়ে থাকে। মানে সয়েলের ওপরে স্টেমটার লিফ স্ট্রাকচারে যতটা আছে তার থেকে কিন্তু মাটির তলের স্ট্রাকচারটা আরো বেশি। সুতরাং একটা এনার্মাস সার্ফেস এরিয়া কভার করা বাই উইচ রুট ক্যান অ্যাবজর্ব ওয়াটার। আচ্ছা, রুটের যে হেয়ার সেলস গুলো হয়, সেই হেয়ার সেলস গুলো কিন্তু থিন ওয়ার্ল্ড হয়। থিন ওয়ার্ল্ড বলতে সেল ওয়ার্ল্ডটা খুব থিন হয়, যাতে করে ওয়াটারটা ইজিলি পাস করতে পারে। আচ্ছা, আর আছে হচ্ছে গিয়ে হ্যাঁ, root hairs contain cell sap of a higher concentration than that of the surrounding water. এটা আমরা পরে বলবো। আচ্ছা, আমাদের তারপরে জানতে হবে সেল ওয়াল আর সেল মেমব্রেনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। সেল ওয়াল আর সেল মেমব্রেন। সেল ওয়ালটা ইজ পারমিয়েবল, কিন্তু পারমিয়েবল মানে সব মলিকিউলকে ইকুয়ালি পাস করতে দেয়। ঠিক আছে, আর সেল মেমব্রেনটা সেমি পারমিয়েবল। সেমি পারমিয়েবল বলতে এরা কিছু সিলেক্টিভ মলিকিউলকে পাস করতে দেয়। এইটাকে আমরা এখন মাথায় রাখলাম। তারপরে এই যে বইতে যে 2 নম্বর পয়েন্টটা আছে, রুট হেয়ার্স কন্টেন সেল স্যাপ অফ এ হায়ার কনসেন্ট্রেশন দেন দ্যাট অফ দ্য সারাউন্ডিং ওয়াটার। এই পয়েন্টটা আমরা পরে আসবো ডিসকাস করতে। এখন আমরা দেখবো যে অ্যাবজর্পশন এন্ড কন্ডাকশন অফ ওয়াটার এন্ড মিনারেলস। তো অ্যাবজর্পশন এন্ড কন্ডাকশন অফ ওয়াটার এন্ড মিনারেলস কি দেখতে হবে, যে প্ল্যান্টদের প্রাইমারিলি কোন কোন স্ট্রাকচারস গুলো ইনভলভ ইন অ্যাবজর্বিং ওয়াটার বা মিনারেলস। ঠিক আছে, সেই প্রাইমারি স্ট্রাকচারস গুলো হচ্ছে কি জাইলেম আর ফ্লোয়েম, যেগুলোতে কন্ডাক্টিং টিস্যু হিসাবে আমরা ক্লাসিফাই করতে পারি। জাইলেম হচ্ছে কি ওয়াটারটাকে ফ্রম দ্য সয়েল আপ টু লিফ অফ দ্য নিয়ে ওরা হচ্ছে ইউনিডাইরেকশনাল ট্রান্সপোর্ট করে, অ্যান্টি গ্র্যাভিটি ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, আর ফ্লোয়েম হচ্ছে গিয়ে দ্য প্রিপেয়ার্ড ফুড যেগুলো হচ্ছে ইন দ্য লিফ বাই ফটোসিনথেসিস, সেই ফুডগুলোকে ট্রান্সলোকেট করার কাজ। ঠিক আছে, তো এইগুলো বেসিক্যালি ওয়াটারের সাহায্যে হয়, বা ওয়াটারটা মিডিয়াম পোর্ট্রে করে এখানে।
ওয়াটারটা মিডিয়াম, খাবারটা সেখানে সলিউশন হয়ে থাকছে বা মিনারেলস গুলো সেখানে সলিউশন হয়ে থাকছে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে যে অ্যাবজর্পশন টপিকটা, অ্যাবজর্পশনটা কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান্ট করতে পারে। প্রথম হচ্ছে কি অ্যাবজর্পশন ক্যান বি ডিভাইডেড ইনটু টু মেজর সাব টাইপস, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ অ্যাবজর্পশন এন্ড প্যাসিভ অ্যাবজর্পশন। অ্যাক্টিভ অ্যাবজর্পশনটা পরে আসছি, প্রথমে দেখবো যে প্যাসিভ অ্যাবজর্পশনটা কি। হ্যাঁ, এই প্রত্যেক কটা পয়েন্ট আমরা ভিভিডলি ডিসকাস করবো। প্রথমে দেখবো যে ইমবাইবেশনটা কি হয়। আচ্ছা, ইমবাইবেশন ইজ আ মোড অফ প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট বলতে কোনো এনার্জি ইনভেস্টমেন্ট হয় না, প্ল্যান্টরা কোনো এনার্জি ইনভেস্ট করে না ফর প্যাসিভ ট্রান্সপোর্ট। এই প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যেই কিন্তু আবার ইমবাইবেশন, ডিফিউশন, অসমোসিস এই তিনটেই পড়ছে। এবার ইমবাইবেশনটা কি? ইমবাইবেশনটা হচ্ছে প্ল্যান্টের একটা সেল ওয়ালের প্রপার্টি। সেল ওয়াল, নাও ভেরি কেয়ারফুলি শুনবে, যে সেল ওয়াল ইজ মেড আপ অফ সেলুলোজ। সেলুলোজ ইজ আ হাইড্রোফিলিক মলিকিউল। হোয়াট ইজ হাইড্রোফিলিক মলিকিউল? ওয়াটার লাভিং মলিকিউল। মানে সেলুলোজের একটা জেনারেল টেন্ডেন্সি আছে টু অ্যাট্রাক্ট ওয়াটার মলিকিউলস। তাই জন্য প্ল্যান্টরা কিন্তু তার নিজের ডেড স্টেটেও ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। খুব একটা ভালো এক্সাম্পল হচ্ছে গিয়ে আমাদের বাড়ির যে কাঠের দরজা জানলাগুলো আছে সেগুলো কিন্তু ময়েশ্চার পেলেই ফুলে যায়। ময়েশ্চারটা কোন সময় পায়? বর্ষাকালে পায়। কিন্তু বাড়ির যে কাঠের দরজাগুলো সেগুলো কিন্তু, বা কাঠের জানলাগুলো, সেগুলো কিন্তু মেড আপ অফ উড, অ্যান্ড উড ইজ অলরেডি ডেড ইন দেম। ঠিক আছে, তা সত্ত্বেও প্ল্যান্ট, যেহেতু প্ল্যান্ট সেল ওয়ালের একটা প্রপার্টি, সেল ওয়ালটা নেভার ডিসইন্টিগ্রেটস অর গেটস ডেস্ট্রয়েড, তাই জন্য সেলুলোজটা থাকছে। কিন্তু দরজা, মানে কাঠের দরজায় যে প্ল্যান্টের সেলগুলো আছে সেগুলো সেলুলোজটা থাকছে। সেলুলোজটা কি করছে? আশেপাশ থেকে ময়েশ্চারগুলো অ্যাবজর্ব করছে, করে দরজাটা ফুলে যাচ্ছে। ফুলে যাওয়ার ফলে কি হচ্ছে? আমরা দরজা বন্ধ করতে পারছি না। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেথড, যেটা কিনা প্ল্যান্ট নিজের লিভিং স্টেটেও বা নিজের ডেড স্টেটেও ওয়াটারটাকে অ্যাবজর্ব করতে পারছে। তো দিস ইজ বেসিক্যালি ইমবাইবেশন। ইমবাইবেশনের ডেফিনেশনটা আছে, সেটা আমাদের বাই হার্ট করতে হবে। তারপর হচ্ছে ডিফিউশন। ডিফিউশনটা কি ব্যাপার? ডিফিউশন হচ্ছে কি কিছুই না, একটা সলিউশন উইচ ইজ ইন হায়ার কনসেন্ট্রেশন, সেখান থেকে একটা সলিউশন সেটা হচ্ছে লোয়ার কনসেন্ট্রেশন। এই দুটো হায়ার কনসেন্ট্রেশন আর লোয়ার কনসেন্ট্রেশনে আমি লিখে দিচ্ছি, একটা সলিউশন আছে ইন হায়ার কনসেন্ট্রেশন, একটা সলিউশন আছে ইন লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, তো এই দুটো সলিউশনের মধ্যে হায়ার কনসেন্ট্রেশন থেকে এনি সাবস্টেন্স, মানে সলিউট, সলভেন্ট, গ্যাস, এনি, মানে যে কোনো কিছু, এই হায়ার কনসেন্ট্রেশনে যে কোনো কিছু, সেটা সলিউট হতে পারে, সলভেন্ট হতে পারে, গ্যাস হতে পারে, যা ইচ্ছা হতে পারে, যে কোনো কিছু ইন দেয়ার হায়ার কনসেন্ট্রেশন, সেখান থেকে কি করবে? লোয়ার কনসেন্ট্রেশনে আসবে। The movement of molecules, which can be of any nature, solid, liquid or gas, the movement of molecules from the region of the higher concentration to the region of the lower concentration is known as diffusion, provided those two solutions are in direct contact. মানে আমি যে গ্যাপটা এখানে করেছি, গ্যাপটা কিন্তু থাকবে না, দুটোকে একদম ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতে হবে, দুটো সলিউশনকে। মানে আমরা এখানে দুটো সলিউশনকে কি ধরে নিতে পারি? দুটো সেল ধরে নিতে পারি, বা একটা সেল ধরছি, একটা, এইটাকে ধরো আমি প্ল্যান্ট, এটাকে ধরো আমি সয়েল ধরছি, আর এটাকে আমি সেল ধরছি। ঠিক আছে, তো সয়েলে যে কোনো কিছু, ওয়াটারের হায়ার কনসেন্ট্রেশন থাকবে, সলিউটের হায়ার কনসেন্ট্রেশন থাকবে, গ্যাসেরও হায়ার কনসেন্ট্রেশন থাকবে। তো দিস ইজ আ মেকানিজম বাই উইচ সলিউট, সলভেন্ট আর গ্যাস একটা সয়েল থেকে, আর সয়েলের সাথে রুট হেয়ার সেলের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, তো সয়েল থেকে এটা একদম সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। তো দিস মিডিয়াম বা দিস ট্রান্সপোর্টেশন প্রসিডিওর ইজ নোন অ্যাজ ডিফিউশন। এর পরের প্রসেসটা আছে, সেটা হচ্ছে অসমোসিস। হোয়াট ইজ অসমোসিস? অসমোসিসটা একটু গেমটা আলাদা, এটা বোঝাচ্ছি। অসমোসিসটা কি? অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ মলিকিউলস, specifically water molecules, from their region of higher concentration to their region of lower concentration, irrespective of the concentration of the solution. কি বললাম? Osmosis is a movement of water molecules or solvent molecules from their region, theirটার উপর ফোকাস করছি, from their region of their higher concentration to their region of lower concentration. মানে এক কথায় ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেট সলিউশনে সলভেন্ট মলিকিউলস গুলো পাস হওয়াটাকেই আমি অসমোসিস বলছি। আর এটার সাথে ডিফিউশনের পার্থক্যটা কি, বা ডিফারেন্সটা কি? যে ডিফিউশনে আমি বলেছিলাম যে সলভেন্ট, গ্যাস, সলিউট যে কোনো মলিকিউল পাস করতে পারছে, কিন্তু অসমোসিসে কি বলছি? অনলি সলভেন্ট মলিকিউলস, মানে অনলি ওয়াটার মলিকিউলস ক্যান পাস, বা এনি লিকুইড মলিকিউল ক্যান পাস। ঠিক আছে, ফ্রম দেয়ার রিজন অফ হায়ার কনসেন্ট্রেশন। ভালো করে জিনিসটা বোঝার আছে। দুটো সলিউশন আঁকছি আমি, একটাকে বলছি ডাইলিউট, একটাকে বলছি কনসেন্ট্রেটেড। ঠিক আছে, ডাইলিউট সলিউশন মানে এখানে সলভেন্টের কনসেন্ট্রেশনটা বেশি, এখানে সলভেন্টের কনসেন্ট্রেশনটা কম। সলিউশন মানে সলিউটের কনসেন্ট্রেশনটা কম, আর এই সলিউশন 2 তে
সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি। দুটো সিনারিও খুব ভালো বোঝা যাচ্ছে। যে সলিউশন 1 যেটা যে ডাইলিউট লিখে রেখেছি আমি, ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে সলভেন্ট কনসেন্ট্রেশনটা বেশি, সলভেন্ট মলিকিউলস গুলো আর মোর অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট, আর সলিড মলিকিউলস গুলো হচ্ছে লেস অ্যাবান্ডেন্টলি প্রেজেন্ট আছে, কম আছে, ঠিক আছে। আর সলিউশন 2 তে যেটা কনসেন্ট্রেটেড সলিউশন, সেখানে কি বলছে সলভেন্ট মলিকিউলটা একটু কম আছে আর সলিড মলিকিউলস গুলো বেশি আছে। নাও দিস ইজ দ্য সিনারিও। এবার আমাকে বুঝতে হবে যে অসমোসিসটার ডিরেকশনটা কি, কোন দিকে হচ্ছে ডিরেকশনটা। ব্যাপারটা হচ্ছে যেটা আমি কি বললাম, অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস অর সলভেন্ট মলিকিউলস ফ্রম দেয়ার রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন। তার মানে এই সলিউশন 1 কিন্তু সলভেন্ট কনসেন্ট্রেশনটা বেশি আছে, তার মানে এই সলিউশন থেকে এই সলিউশনে সলভেন্ট মলিকিউলস গুলো পাস করবে। নাও দিস ইজ দ্য ডিরেকশন অফ অসমোসিস। এবার ডিফিউশনের সাথে ডিফারেন্স এটাই, দুটো ডিফারেন্স আছে, বেসিক ডিফারেন্স। সেটা হচ্ছে কি একটা যে মলিকিউল স্পেসিফিক, যেমন অসমোসিস হচ্ছে কি শুধু সলভেন্ট মলিকিউলস গুলোই পাস করে, whereas ডিফিউশন সেজ যে এনি মলিকিউলস ক্যান পাস, ঠিক আছে। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে কি এটা যে ডিফিউশনে বলেছিলাম যে দুটো মেমব্রেনকে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতে হবে, দুটো সলিউশনকে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকলে তবেই ডিফিউশন ক্যান অকার। অসমোসিসে কি বলছি, দুটো মেমব্রেনকে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট এদের দুজনের মধ্যে যে মেমব্রেনটা হবে সেটা কিন্তু সেমি পারমিয়েবল ইন নেচার হতে হবে। দিস ইজ দ্য নেক্সট ডিফারেন্স, দিস ইজ দ্য লাস্ট ডিফারেন্স অফ ডিফিউশন আর অসমোসিস। অসমোসিস কি বলছে, দুটো সলিউশনকে ডিরেক্ট কন্ট্যাক্টে থাকলেও হবে, না থাকলেও হবে, বাট between those substances বা between those solutions the membrane should be of semi permeable nature. So this is the basic of passive absorption, imbibition, diffusion, osmosis. এর পরে যে টপিক গুলো আছে এই চ্যাপ্টারে সেগুলো হচ্ছে কি হ্যাঁ, এর পরে টপিকটা হচ্ছে কি ইনওয়ার্ড অসমোসিস এন্ড আউটওয়ার্ড অসমোসিস, ঠিক আছে। ইনওয়ার্ড অসমোসিস আর আউটওয়ার্ড অসমোসিসটা কি, আমি এখানে ধরে নিচ্ছি যে একটা প্ল্যান্ট সেল আছে, মেড আপ অফ সেল মেমব্রেন এন্ড সেল ওয়াল, বাইরেরটা সেল ওয়াল আর ভেতরটা সেল মেমব্রেন, ঠিক আছে। আমি বলেছিলাম সেল ওয়ালটা হচ্ছে কি অফ পারমিয়েবল নেচার আর সেল মেমব্রেনটা ইজ অফ সেমি পারমিয়েবল নেচার, ঠিক আছে। তো সেল ওয়াল পারমিয়েবল, ঠিক আছে। সেল ওয়াল অ্যালাউজ দ্য সলভেন্ট, লিকুইড, গ্যাস যা আছে, যে কোনো যাবতীয় সাবস্টেন্সেস আছে যেগুলোকে পাস করতে দিল, ঠিক আছে। আমি এখানে ধরে নিলাম যে এটা পুরো, এটাতে রুট হেয়ার সেল, এটা রুট হেয়ার সেল, এর চারিপাশে প্রচুর সয়েল পার্টিকেলস আছে, সেই সয়েল পার্টিকেলসের চারিপাশে কিছু ওয়াটার মলিকিউলসও আছে। এবার ওয়াটার মলিকিউলস গুলোকে আমি অন্য কালারে করছি, রেড করে দিচ্ছি। কিছু ওয়াটার মলিকিউলস আছে, ওয়াটার মলিকিউলস মানে এখানে সলভেন্ট মানে সলিউশন হিসেবে আছে, সলিউশন মানে ওয়াটারও আছে প্লাস মানে সলভেন্ট আছে যেটা ওয়াটার, প্লাস তার সাথে মিনারেলসও আছে, সুতরাং সলিউশন কনসেন্ট্রেশন আছে, আর তার সাথে মানে সয়েল পার্টিকেলসও কিছু আছে। এবার আমি ধরে নিলাম এখানে অসমোসিস হচ্ছে। আমি কি বললাম যে অসমোসিস মানে সলভেন্টের হায়ার কনসেন্ট্রেশন থেকে সলভেন্টের লোয়ার কনসেন্ট্রেশন। এবার এটা উই ক্যান অ্যাজিউম বা উই ক্যান মানে আমরা ধরতেই পারি এটা যে রুট হেয়ার সেলটা বাইরে সয়েলটা যেটা আছে, সয়েলটা কিন্তু কনসেন্ট্রেশন হাই হচ্ছে, ঠিক আছে। অটোমেটিক কনসেন্ট্রেশন হাই মানে কনসেন্ট্রেশন হাই অফ ওয়াটার মলিকিউলস, ঠিক আছে। আমি এখন অসমোসিস বোঝাচ্ছি, এটা জাস্ট রাফ এক্সাম্পল দিচ্ছি। একটা সেল এঁকেছি রুট হেয়ার সেল, তার চারিপাশে সয়েল পার্টিকেলস আছে, তার সাথে জায়গায় ওয়াটার মলিকিউলস অ্যালং উইথ মিনারেলস একটা সলিউশন ফরম্যাটে আছে। এবার আমি ধরে নিচ্ছি যে সয়েলে যে ওয়াটারটা আছে, দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য সয়েল ইজ ইন হায়ার কনসেন্ট্রেশন, মানে সয়েলের কনসেন্ট্রেশনটা, সয়েল হচ্ছে ইন ডাইলিউট সলিউশনের মধ্যে আছে, মানে সয়েলটার মধ্যে ডাইলিউট সলিউশনটা আছে, আর সেলের ভিতরে হায়ার কনসেন্ট্রেশনটা আছে, ঠিক আছে। হায়ার কনসেন্ট্রেশন মানে সলিড মলিকিউলস গুলো বেশি। এটা হচ্ছে প্ল্যান্টের একটা মেকানিজম, যেটা আমি আগে ছেড়ে আসলাম, যে প্ল্যান্টের রুট হেয়ার সেলস গুলো কি করে, ওরা হচ্ছে কি নিজের সেল স্যাপের কনসেন্ট্রেশনটা একটু হাই মেনটেন করে, মানে মিনারেলস গুলোকে হায়ার কনসেন্ট্রেশন রাখে। তার ফলে কি হয়, সয়েলের থেকে অটোমেটিক কনসেন্ট্রেশনটা হাই হয়ে যায় আর সয়েলের কনসেন্ট্রেশনটা লো থাকে। এই মেকানিজমটা ফলো করে প্ল্যান্ট কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করতে পারে। বোঝাতে পারলাম? তার মানে ধরে নিলাম যে রুট হেয়ার সেলটা কনসেন্ট্রেটেড অবস্থায় আছে আর বাইরে সয়েলগুলো আছে সেগুলো ডাইলিউট অবস্থায় আছে, ঠিক আছে। এবার ন্যাচারাল মেথড কি হবে, এখান থেকে ওয়াটার গুলো সব ভেতর দিকে পাস করবে। ভেতর দিকে পাস করার সময় গল্প আছে,
সেল ওয়াল ইজ পারমিয়েবল ইন নেচার, সেল কিন্তু ওয়াটার মিনারেল সবাইকে অ্যালাউ করছে। সেল মেমব্রেনটা কিন্তু সেমি পারমিয়েবল ইন নেচার, মানে সেল মেমব্রেনটা কিন্তু ওয়াটারটাকে অ্যালাউ করে দিচ্ছে, বাট সার্টেন মিনারেল মলিকিউলস আর ট্র্যাপড ইন দ্য সেল ওয়াল, যেগুলো সেল মেমব্রেনের বাইরে বসে থাকে, ঠিক আছে, সেল মেমব্রেন দিয়ে ঢুকতে পারছেন, কারণ সেল মেমব্রেনের নেচারটা হচ্ছে সেমি পারমিয়েবল ইন নেচার। এবার প্ল্যান্ট কি করবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করাবে। কি করে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করাবে, প্ল্যান্ট কি করবে, যে মিনারেল মলিকিউলস গুলো সেল মেমব্রেনের বাইরে এসে বসে আছে বাট হ্যাভ ক্রস দ্য সেল ওয়াল, যে মিনারেল মলিকিউলস গুলো ওয়াটারের সাথে ঢুকলো, কিন্তু ওয়াটারটা যেহেতু পাস করতে পারে সবকিছুর মধ্যে দিয়ে, সেহেতু সেল ওয়াল দিয়ে পাস করে গেল, সেল মেমব্রেন দিয়েও পাস করে গেল। আফটার দ্যাট মিনারেলস গুলো কি হচ্ছে, সেল মেমব্রেনের চারিপাশে একটা অ্যাগ্রিগেট হয়ে থেকে যাচ্ছে, কারণ সেল মেমব্রেনটা সেমি পারমিয়েবল ইন নেচার। তখন প্ল্যান্ট কি করবে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করাবে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কি করাবে, এই মলিকিউলস গুলো, যে মিনারেল মলিকিউলস গুলো আটকে ছিল, যেটা ঢুকতে পারছিল না, সেইগুলোকে এনার্জি ইনভেস্ট করবে, করে জোর করে ফোর্সিবলি এন্টার করাবে, ইরেসপেক্টিভ অফ দ্য কনসেন্ট্রেশন ডিফারেন্সেস বিটুইন দ্য টু সলিউশনস। কি বললাম, যে মিনারেলস গুলো যেগুলো আটকে ছিল সেইগুলোকে প্ল্যান্ট কি করবে, এবার এনার্জি খরচা করবে, এন্ড নাও দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ মানে প্যাসিভ ট্রান্সপোর্টে আমি কিন্তু প্রত্যেক এক্সেপ্ট ইনভাইবেশন এই দুটোতে কিন্তু আমি কনসেন্ট্রেশনের একটা স্টোরি শুনিয়েছি, কিন্তু অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি বলছি, কোনো কনসেন্ট্রেশনের স্টোরি নেই, কনসেন্ট্রেশন দেখাই না, ঠিক আছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে কি, আমি ফোর্সিবলি এন্টার করাচ্ছি, জোরে টেনে ঢুকিয়ে নিচ্ছি। সুতরাং প্ল্যান্ট সেলটা কি করবে, এই যে মিনারেল মলিকিউলস গুলো সেল মেমব্রেনের বাইরে গিয়ে আটকে ছিল, সেইগুলোকে জোর করে টেনে 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 ঢুকিয়ে নেবে। দিস ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবার এনার্জি ইনভেস্টমেন্টটা কিভাবে হবে, উইথ দ্য হেল্প অফ এটিপি মলিকিউলস। এটিপি গুলো প্ল্যান্টরা কোথেকে পায়, ফটোসিনথেসিস প্রথমে করলো, করে গ্লুকোজ তৈরি করলো, গ্লুকোজটাকে ব্রেকডাউন করলো, অক্সিডেশন অফ গ্লুকোজ এটাকে বলছি, অক্সিজেনের প্রেজেন্সে ব্রেকডাউন করলো, করে কি তৈরি করলো, এনার্জি তৈরি করলো। এনার্জিটা কি ফর্মে তৈরি করলো, এটিপি হিসাবে তৈরি করলো। সেই এটিপিটা অনেকগুলো ফাংশনে লাগে, কিন্তু এটিপি আরেকটা ফাংশন হচ্ছে কি এইটা, মানে এটিপিটাকে এখানে ইউজ করা হচ্ছে টু অ্যাবজর্ব দ্য ওয়াটার, টু অ্যাবজর্ব দ্য মিনারেল মলিকিউলস ফ্রম আউটসাইড অফ দ্য সেল মেমব্রেন, এন্ড দিস ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তার মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে, এটিপি ইনভেস্টমেন্ট লাগছে, এটিপি ইনভেস্টেড, ঠিক আছে। প্যাসিভ ট্রান্সপোর্টে কিন্তু নো এটিপি ইনভেস্টেড। প্যাসিভ ট্রান্সপোর্টে কোনো এটিপি লাগছে না, whereas অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কিন্তু এটিপি লাগছে। প্যাসিভ ট্রান্সপোর্টে যে কোনো মেথড এটিপি লাগছে না, এটা জাস্ট মিয়ার প্রপার্টি অফ সার্টেন মলিকিউলস এন্ড কনসেন্ট্রেশন ডিফারেন্সেস। কনসেন্ট্রেশন ডিফারেন্স আর কিছু কিছু প্রপার্টি অফ মলিকিউলস এর জন্যই কিন্তু ইমবাইবেশন, ডিফিউশন, অসমোসিস তিনটাই হচ্ছে, যেটা হচ্ছে ক্লাসিফাই করা হয়েছে আন্ডার প্যাসিভ ট্রান্সপোর্ট। বাট অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আর কোনো ক্লাসিফিকেশন হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট জাস্ট ইনভেস্ট এটিপি অ্যান্ড পুলস ইন দ্য ডিজায়ারেবল মলিকিউলস, এটিপি খরচা করে যা ইচ্ছা টেনে নিতে পারে, ঠিক আছে। তো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ দিস চ্যাপ্টার। এরপরে এর সাথে কিছু সাব পার্টস আছে, যেগুলো আস্তে আস্তে আমার আসছে, আপাতত এইটুকু ক্লিয়ার হওয়াটা খুব দরকার আছে। আচ্ছা, তাহলে এরপর আমরা নেক্সট টপিকটায় আছি। আগে টপিকটায় কি দেখলাম, যে অসমোসিস কিভাবে হচ্ছে, ডিফিউশন কিভাবে হচ্ছে, ইমবাইবেশন কিভাবে হচ্ছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কাকে বলে, প্যাসিভ ট্রান্সপোর্ট কাকে বলে, সবটাই বুঝলাম। এবার আমাদের বুঝতে হবে যে হাউ লং ক্যান অসমোসিস কন্টিনিউ। অসমোসিসের বেসিকটা তো আমরা বুঝে গেলাম, যেটা হচ্ছে কিনা যে মুভমেন্ট অফ ওয়াটার মলিকিউলস ফ্রম দ্য রিজিয়ন অফ হায়ার কনসেন্ট্রেশন ফ্রম দ্য রিজন অফ লোয়ার কনসেন্ট্রেশন, মানে এক কথায় ডাইলিউট সলিউশন থেকে ওয়াটার মলিকিউলস গুলো কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে পাস করে থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। দিস ইজ অসমোসিস। এবার থিওরিটিক্যালি আমরা এটাও তো বলতে পারি যে যতক্ষণ না পর্যন্ত দুটো সলিউশনের কনসেন্ট্রেশনটা সিমিলার হয়ে যাচ্ছে, মানে ইকুয়াল কনসেন্ট্রেটিং হয়ে যাচ্ছে, যখন মানে কনসেন্ট্রেশন যখন আসছে, ততক্ষণ পর্যন্ত অসমোসিস কন্টিনিউ করবে, এটা বলতেই পারি। বাট দিস ইজ নট দ্য রাইট থিং। তার জন্য একটা এক্সপেরিমেন্ট আমরা ডিজাইন করেছি, যেটা বইতে আছে, হাউ লং ক্যান অসমোসিস কন্টিনিউ। হ্যাঁ, তো এই এক্সপেরিমেন্টটা, এটা একটা থিসেল ফানেল আছে। থিসেল ফানেল একটা ধরনের ফানেল, ঠিক আছে। থিসেল ফানেলের মুখটা এখানটা একটা সেলোফেন পেপার আছে, সেলোফেন পেপারটা কেন নেওয়া হচ্ছে, সেলোফেন পেপারটা ইজ সেমি পারমিয়েবল ইন নেচার। থিসেল ফানেলের ভেতরে যে সলিউশনটা আছে, সেটা হচ্ছে কি স্ট্রং সুগার সলিউশন, ঠিক আছে। আর এই বিকারটার ভেতরে যে সলিউশনটা আছে, সেটা হচ্ছে কি একটা জাস্ট সলভেন্ট, মানে একটা সলভেন্ট, এর কোনো সলিড নেই। মানে কি বুঝলাম, যে স্ট্রং সুগার সলিউশনটা কনসেন্ট্রেটেড ইন নেচার, whereas বিকারের সলিউশনটা যেটা আছে সেটা একদম পিওর 100% শুধু সলিড মলিকিউল আছে, কোনো সলিড মলিকিউল নেই। মানে হিসাব মতো বিকারে হচ্ছে ডাইলিউট সলিউশনটা আছে, আর থিসেল ফানেলের ভেতরে কনসেন্ট্রেটেড সলিউশনটা আছে। নাও অ্যাকর্ডিং টু দ্য নর্মস অফ অসমোসিস কি হচ্ছে,
যে সলিউশন মানে এই সলভেন্ট মলিকিউলস যেগুলো আছে, সলিড মলিকিউলস গুলো ফ্রম দ্য ডাইলিউট রিজিয়ন, মানে বিকার থেকে ওয়াটার মলিকিউলস গুলো কি হবে ভেতর দিকে পাস করবে। কি করে পাস করবে? থ্রু দি সেলোফেন পেপার হুইচ অ্যাক্টস অ্যাজ আ সেমি পারমিবল মেমব্রেন। ঠিক আছে, এবার যখন ওয়াটারটা পাস করবে, ওয়াটারটা পাস করতে 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 এই রিজিয়নটা বাড়তে থাকবে। এইবার দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল থিং। এবার প্র্যাকটিক্যাল থিং এ কি বলছে যে ওয়াটারটা মানে থিওরিটিক্যাল আমি কি বলবো যে কতক্ষণ পাস হবে, যতক্ষণ না পর্যন্ত এই মানে এই থিসেল ফানেলের ভেতরে যে সলিউশনের কনসেন্ট্রেশনটা আর বিকারের ভেতরে যে কনসেন্ট্রেশনটা ইকুয়াল হয়ে যাচ্ছে, এটাই তো বলছে অসমোসিস, মানে থিওরিটিক্যাল নলেজ যেটা। এবার প্র্যাকটিক্যালি যখন আমরা দেখছি যে কি জিনিসটা দাঁড়াচ্ছে, প্র্যাকটিক্যালি একটা কথা উঠে আসছে যে অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশারটা কি? যে অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস গুলো এখানে কাজ করছিল। অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস গুলো এখানে কারা? ওয়াটার মলিকিউলস গুলো, যারা কিনা পাস করছিল ইনসাইড থিসেল ফানেল। তারা কিন্তু এই লেভেল অফ দি সলিউশনটাকে রাইজ করতে সাহায্য করছে। এবার এই যে কলম অফ ওয়াটার যা তৈরি হয়েছে সেটা কিন্তু নিচের দিকে একটা প্রেশার দেয়। দিস ইজ অসমোটিক প্রেশার, যেগুলো কিনা অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস গুলো দিচ্ছে। তার জন্য কি হবে? অসমোসিসের রেটটা কমে যাচ্ছে আস্তে আস্তে। কত দূর কমছে? যতক্ষণ না পর্যন্ত অসমোসিস বন্ধ হচ্ছে। মানে অসমোসিসের যে রেটটা চলছিল সেই রেটটাই কিন্তু অপোজ করছে অসমোটিক প্রেশার। অপোজ করতে করতে মানে এরকম প্রথম ওয়াটার মলিকিউলস গুলো পাস করছিল, অসমোটিক প্রেশারটা এরকম আস্তে আস্তে অপোজ করা শুরু করছে, তাও পাস করছে। একটা সময় এরকম আসছে যে এটা অনেক বড় হয়ে যাচ্ছে, অসমোটিক প্রেশারটা এতটাই বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে যে অসমোসিসটাকে পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। মানে একটা সময় তো এরকম দাঁড়াবে, ধরো এখন একটা সময় এই অবধি ওয়াটার লেভেলটা ছিল, সেটা রাইজ করতে করতে এত দূর এসছে, মানে এই অবধি ম্যাক্সিমাম অসমোটিক প্রেশারটা রিচ করে গেছে, মানে এর বেশি কিন্তু ওয়াটার নিতে পারছে না। মানে এখানে যে ওয়াটার মলিকিউলস গুলো ঢুকেছে ইনসাইড থিসেল ফানেল, সেটা কিন্তু নিচের দিকে একটা ওয়েট বা প্রেশার ফেলছে ডিউ টু গ্র্যাভিটি বা যে কোনো কারণে। সেই জন্য কি হচ্ছে, সেলোফেন পেপারের ওপর থেকে একটা প্রেশার পড়ছে। এর ওপর থেকে যখন প্রেশারটা পড়ছে, ভেতর বাইরে থেকে মলিকিউলস গুলো পাস করতে পারছে না। তো এটাই মানে আমরা প্র্যাকটিক্যালি বুঝলাম যে অসমোসিস ক্যান অনলি কন্টিনিউ ওয়েন দ্য অসমোটিক ফোর্স ইজ লেসার দেন দ্য অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার থেকে যতক্ষণ কম থাকবে অসমোটিক ফোর্সটা, অসমোটিক মলিকিউলসের যে প্রপার্টি মানে ফোর্সটা, ততক্ষণ পর্যন্ত মলিকিউলস গুলো ভেতরে ঢুকবে। ওয়ান্স দ্য প্রেশার ইকুয়ালাইজেস, মানে অসমোটিক মলিকিউলস গুলো যে প্রেশার দিয়ে ঢুকছিল প্লাস অসমোটিক প্রেশারটা যদি ইকুয়ালাইজ হয়ে যায়, ইকুয়ালাইজ হওয়ার পর কিন্তু অসমোসিস দেন অ্যান্ড দেয়ার থেমে যাচ্ছে, ওখানে ওর বেশি অসমোসিসটা হবে না। তো দিস ইজ আ প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন। আচ্ছা, এরপরে যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে টনিসিটি। টনিসিটি টনিসিটি মানে কি? টনিসিটি হচ্ছে রিলেটিভ কনসেন্ট্রেশন অফ দ্য টু সলিউশনস। তার জন্য এন্ডোসমোসিস হতে পারে বা এক্সসমোসিস হতে পারে। ঠিক আছে, রিলেটিভ কনসেন্ট্রেশন অফ সলিউশনটাকেই, তার জন্য যে মলিকিউলটা কোন দিকে কোন ডিরেকশনে পাস করবে সেটাকে টনিসিটি এক্সপ্লেন করতে পারে। এর জন্য দুটো টপিক উঠে আসবে, সেটা হচ্ছে কি টার্জিডিটি আর ফ্লাসিডিটি। এর সাথে সাথে দুটো মেকানিজম উঠে আসবে, সেই মেকানিজমটা হচ্ছে গিয়ে প্লাজমোলাইসিস এন্ড ডিপ্লাজমোলাইসিস। এইগুলো হচ্ছে কি প্রসেসটা, আর এইটা হচ্ছে কি সেল স্টেট, কোন স্টেটে আছে, টার্জিড স্টেটে আছে না ফ্লাসিড স্টেটে আছে। টার্জিড স্টেটে মানে হচ্ছে ফুলে ফালে মোটা হয়ে যাবে, আর ফ্লাসিড স্টেটটা হচ্ছে কি চুপসে যাবে কোনো কারণ। ঠিক আছে, সেই কারণগুলো আমরা দেখবো। আর যে স্টেটটা অ্যাটেন্ড করার জন্য যে প্রসেসগুলো হচ্ছে সেটা হচ্ছে প্লাজমোলাইসিস আর ডিপ্লাজমোলাইসিস। এরপর আমরা এই ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো যে কি জিনিসটা হচ্ছে, মানে কিভাবে টার্জিড হচ্ছে একটা সেল, কিভাবে ফ্লাসিড হচ্ছে একটা সেল, এনি সেল, প্ল্যান্ট সেল, অ্যানিমাল সেল, যে কোনো লিভিং পোটেন্ট লিভিং সেলগুলোই কিন্তু এটা প্রসেসটা মানে পোর্ট্রে করতে পারে। ঠিক আছে, এই প্লাজমোলাইসিসের জন্য কিন্তু ফ্ল্যাসিডিটি হয়, আর ডিপ্লাজমোলাইসিসের জন্য কিন্তু টার্জিডিটি হয়। এবার আমরা প্রসেসটা এক্সপ্লেন করব কি হচ্ছে। তিনটে সলিউশন দেখতে পাচ্ছি, তিনটে সলিউশনের তলে আমি আইসোটনিক লিখে রেখেছি একটা সলিউশনে, প্রথম সলিউশনটা, দ্বিতীয় সলিউশনটা হাইপারটনিক লিখে রেখেছি, আর তৃতীয় সলিউশনটা হাইপোটনিক লিখে রেখেছি। ফার্স্ট থিং ফার্স্ট, আগে বুঝবো যে আইসোটনিক সলিউশনটা কি। আইসোটনিক সলিউশনটা মানে এখানে আমি দুটো সলিউশনকে একদম সাথে দেখবো। দুটো সলিউশন গুলো হচ্ছে কি, একটা হচ্ছে ওয়াটার সলিউশনটা যেটা বিকারে আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে একটা হিউম্যান আরবিসি। এগুলো সব তিনটে একটা হিউম্যান আরবিসি। এই আরবিসির ভেতরে সলিউশনটাকে উই আর গোয়িং টু কাউন্ট হিয়ার বিকজ দে আর টু সলিউশনস। একটা হচ্ছে আরবিসির ভেতরে সলিউশনটা, মানে আরবিসির ভেতরে সলিউশনটা মানে আরবিসির ভেতরে সেল সাপের যে কনসেন্ট্রেশনটা বা যাই হোক ভেতরে যা আছে সেই সলিউশনের কনসেন্ট্রেশনটাকে উই আর গোয়িং টু টেক ইন মাইন্ড, মানে আমরা মাথায় রাখবো যে আরবিসিতে একটা সলিউশন আছে, তারও একটা কনসেন্ট্রেশন আছে, আর বিকারের ভেতরে একটা কনসেন্ট্রেশন আছে সলিউশনটা। ঠিক আছে, তো আইসোটনিক সলিউশন মানে যে দুদিকেই, মানে আরবিসির ভেতরে এবং আরবিসির বাইরে দুদিকেই কনসেন্ট্রেশনটা সিমিলার। এবার আমি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি, প্যাসিভ ট্রান্সপোর্ট বলি, সব জায়গাতেই মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ভুলে যাচ্ছি। আমরা এখানে জাস্ট ওয়াটারটাকে দেখবো, ওয়াটারটা কি রোল প্লে করছে, মানে প্যাসিভ ট্রান্সপোর্টটা দেখবো।
এবার আইসোটোনিক সলিউশন কি বলছে? আইসোটোনিক সলিউশন বলছে যে দুদিকেই সলিউশনটা যদি ইকুয়ালি কনসেন্ট্রেট থাকে তাহলে কিন্তু নো নেট মুভমেন্ট অফ মলিকিউলস হবে, কোনো দিকেই মলিকিউল পাস করবে না। হ্যাঁ, দিস ইজ কোয়াইট অবভিয়াস যে দুদিকে যদি সলিউশনটা ইকুয়াল কনসেন্ট্রেশনে থাকে তাহলে কোন দিকে মলিকিউল পাস করবে? কোনো দিকে পাস করবে না, দুদিকে মলিকিউল স্ট্যাগন্যান্ট হয়ে থাকবে, যেরকম আরবিসি যেরকম ছিল থাকবে, বিকারের জলগুলো মানে বিকারের যে জলগুলো আছে সেগুলো যেরকম ছিল থাকবে, কোনো মুভমেন্টই হবে না, হেন্স নো ডিফিউশন, নো অসমোসিস। তো দিস ইজ আইসোটোনিক সলিউশন। বোঝা গেল যে এই টনিসিটিটা বোঝা গেল। তো এই টনিসিটি হচ্ছে কি সলিউশনটা দুদিকে সেম কনসেন্ট্রেশন আছে। এবার আরবিসিটা, এটা হচ্ছে আরবিসির একটা জেনারেল শেপ বা জেনারেল স্ট্রাকচার বা জেনারেল সাইজ অফ দ্য আরবিসি। এরপরে দুটো টপিকে আমরা দেখবো যে আরবিসি স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তার পরের টপিকটা আছে কি হাইপারটনিক সলিউশন। হাইপারটনিক সলিউশন কোথায় বলবো? যখন একটা সলিউশনের হায়ার কনসেন্ট্রেশন থাকছে, মানে বেসিক্যালি সেলের ভেতরে সলিউশনটা হায়ার কনসেন্ট্রেশন, মানে হেভিলি কনসেন্ট্রেটেড, মানে সলিড কনসেন্ট্রেশনটা খুব বেশি, সলভেন্ট কনসেন্ট্রেশনটা এই ভুল বলছি যে এই হাইপারটনিক সলিউশনে কি হচ্ছে, সলিড কনসেন্ট্রেশনটা এই বিকারের যে ওয়াটার মলিকিউলস গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে হেভিলি হাইলি কনসেন্ট্রেটেড, ঠিক আছে। আর সেলের ভেতরে যে কনসেন্ট্রেশনটা আছে সেটা ডাইলিউট, মানে এইটা কনসেন্ট্রেটেড ইনসাইড দ্য বিকার, আর সেলের ভেতরে ডাইলিউট মানে এক সময় ছিল। এবার অ্যাকর্ডিং টু দ্য এক্সপ্লেনেশনস অফ অসমোসিস, এটা ভেরি ভেরি অবভিয়াস যে ডাইলিউট সলিউশন থেকে কনসেন্ট্রেটেড সলিউশনে কিন্তু ওয়াটার মলিকিউলগুলো পাস করে যাবে। হেন্স সেলটা কিন্তু এরকম প্রথম থেকে ছিল না, সেলটা এরকম ছিল আগে। এরপরে আমি সেলের জাস্ট সলিউশনের কনসেন্ট্রেশনটা চেঞ্জ করেছি, সলিউশনে আমি কিছু সল্ট বা সুগার বা কিছু একটা মিনারেল অ্যাড করে দিচ্ছি, তার জন্য এই বিকারের ভেতরে সলিউশনের কনসেন্ট্রেশনটা হঠাৎ করে রাইজ করে গেছে, ঠিক আছে। তাই জন্য কি হয়েছে যে সেলের ভেতর থেকে ওয়াটারগুলো, মানে ডাইলিউট সলিউশন থেকে ওয়াটারগুলো কনসেন্ট্রেটে চলে গেল, মানে এক্স অসমোসিস হলো, সেলের ভেতর থেকে বাইরে চলে গেল ওয়াটার মলিকিউলগুলো, এক্স অসমোসিস হলো। এবার হতে হতে কি হলো, সেলটা থেকে সব ওয়াটারগুলো সরে গেল, তাই জন্য কি হলো, সেলটা এরকম শ্রিঙ্ক করলো, একদম চুপসে গেল, ঠিক আছে। দিস প্রসেস ইজ নোন অ্যাজ, বা এই স্টেটটা এরা রিচ করলো সেলটা, এই যে চুপসানো বা শ্রাঙ্কেন অবস্থায় যে সেল স্টেটটা রিচ করলো সেটাকে কি বললো, ফ্লাসিড স্টেট বা ফ্লাসিডিটি, ঠিক আছে। আর ফ্লাসিডিটি কেন হয়েছে? ডিউ টু প্লাজমোলাইসিস, মানে এক্স অসমোসিসটা ডিউ টু কনসেন্ট্রেশন ডিফারেন্স আমি এখানে প্লাজমোলাইসিস বলছি, যার জন্য সেলের স্ট্রাকচারটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তো দিস ইজ হাইপারটনিক সলিউশন। এটার জন্য অনেক কিছু মেকানিজম কাজ করে, যেরকম আচারে আমরা সল্ট অ্যাড করি, ঠিক আছে। সল্ট কেন অ্যাড করি আচারে? কারণ আচারে যে সলিউশনটা আছে সেটাকে কনসেন্ট্রেটেড বানিয়ে দিই। এবার আচারে কিছু ল্যাক্টোব্যাসিলাস কাজ করে টু ফার্মেন্ট দ্য আচারের কনসেন্ট্রেন্টস, ঠিক আছে। এবার সে ফার্মেন্টেশনের পর আচারটাকে প্রিজার্ভ করার জন্য সল্ট কেন অ্যাড করে দিলাম, যাতে ওই মাইক্রো অর্গানিজমস গুলোর মধ্যে থেকে ওয়াটারগুলো বেরিয়ে যায়, তাতে মাইক্রো অর্গানিজমস গুলো কি হবে, ডিহাইড্রেট হয়ে গিয়ে মারা যাবে। তো এটা কমন মেকানিজম ফলো করা হয় এখানে, ঠিক আছে। আচ্ছা, এই প্রসেসটা ন্যাচারালি দেখা যায় যখন আমরা সয়েলে এক্সেসিভ ফার্টিলাইজার অ্যাড করে দিই। মানে সয়েলের কনসেন্ট্রেশনটা আমি আগেই বলেছিলাম যে সয়েল কিন্তু একটা ডাইলিউট কনসেন্ট্রেশনে থাকে ইন কম্পারিজন উইথ দ্য মানে প্ল্যান্ট সেলের সলিউশনের কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো সয়েলের কনসেন্ট্রেশন ডাইলিউট হচ্ছে আমি যখন হেভি ফার্টিলাইজার ইউজ করছি, মানে প্রচুর ফার্টিলাইজার ইউজ করে ফেললাম, তার জন্য কি হলো, সয়েলের কনসেন্ট্রেশনটা হুট করে হাই হয়ে গেল, আর প্ল্যান্টের কনসেন্ট্রেশনে যেরকম ছিল সেরকম হয়ে গেল। এবার কি হচ্ছে, যেহেতু প্ল্যান্টের বাইরে ফার্টিলাইজার অ্যাড করার জন্য প্ল্যান্টের বাইরে মানে সয়েলের কনসেন্ট্রেশন এতটাই হাই হয়ে গেল, প্ল্যান্টের ভেতর থেকে আস্তে আস্তে ওয়াটারগুলো বেরিয়ে যাবে ফ্রম দ্য রুট থেকে যখন ওয়াটার বেরোনো শুরু করবে, প্ল্যান্টের অন্য কোথাও ওয়াটারগুলো পৌঁছাবে না। ওয়াটারটা কি হচ্ছে, একটা মেকানিক্যাল স্টিফনেসও দিচ্ছে, ফটোসিনথেসিস করতে সাহায্য করছে, ট্রান্সমিশন করতে হেল্প করছে। সুতরাং তিনটে প্রসেসই নীল হয়ে যায়, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পর কি হচ্ছে, গাছটা গাছটা আস্তে আস্তে কি হবে, হ্যাঁ উইল্টিং শো করতে করতে মারা যাবে। তো এক্সেস ফার্টিলাইজার অ্যাড করার জন্য আমরা প্রায় দেখে আসছি, যদি বাড়িতে কারো গার্ডেনিং করি দেখে আসছি যে এক্সেস ফার্টিলাইজার যদি অ্যাড করে ফেলি কোনো সয়েলের গোড়ায়, মানে কোনো প্ল্যান্টের গোড়ায়, প্ল্যান্টটা কিন্তু আস্তে আস্তে মরে যায়। সুতরাং একটা ডেফিনেট অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার সবসময় আমরা অ্যাড করি, যেটা আমরা বাড়িতে হয়তো অত বুঝি না। যারা ফার্মার্স তারা এই কনসেন্ট্রেশনের সম্বন্ধে খুব ভালো আইডিয়াস আছে, বা সাইন্টিস্টরা এটা ডিফাইন করে দেয় যে এতটা সয়েলে এতটাই ফার্টিলাইজার ইউজ করা উচিত, ঠিক আছে। এবার নেক্সট আসছে সেটা হচ্ছে হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনে কি বলছে, যে সেলের ভেতরে কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেটেড সলিউশন ছিল, সেলের ভেতরে কনসেন্ট্রেটেড ছিল, আর সেলের বাইরে ডাইলিউট ছিল। এবার জেনারেল অসমোসিস হয়েছে, অসমোসিস কি হচ্ছে, ডাইলিউট সলিউশন থেকে ওয়াটারগুলো ভেতর দিকে পাস করছে, সব পাস করার জন্য সেলটা কি হচ্ছে, ফুলিয়ে ফাটিয়ে একটা মোটা সাইজ করে দিচ্ছে, আমার মতো মোটা করে দিচ্ছে। মোটা করে দেওয়ার জন্য কি হচ্ছে, সেলটা এরকম একটা বিভৎস স্ট্রাকচার নিচ্ছে। হ্যাঁ, মানে আমরা জাস্ট এটা যদি কম্পেয়ার করছি, দেখ এই যে সেলের সাইজটা এর থেকে কম,
এই এর থেকে বেশি, এইটা আবার এর থেকে কম। জাস্ট এই কম্পারিজনটা কিন্তু আমার লাগবে তিনটে সলিউশনে সেল সাইজটা কি হবে ভ্যারি করছে, ঠিক আছে। এবার হাইপারটনিক সলিউশনে কি হলো, ভেতর দিকে ওয়াটারগুলো পাস করলো, এন্ড দিস প্রসেস ইজ নোন অ্যাজ এন্ডোঅসমোসিস। কেন? ভেতরে, এন্ডো মানে ভেতরের দিকে ওয়াটার মলিকিউলস গুলো পাস করছে, ঠিক আছে। আর দ্য সেল স্টেজ মানে এইটা যে সেলটা সে শেপটা রিচ করলো, সেই শেপটাকে বা স্টেটটাকে আমরা বলবো টার্জিড স্টেট বা টার্জিডিটি, ঠিক আছে। আর দ্য প্রসেস বাই উইচ দ্য প্ল্যান্ট সেল বা দিস সেল হ্যাজ রিচড দ্য টার্জিড স্টেট ইজ নোন অ্যাজ ডিপ্লাজমোলাইসিস, রাইট। তো দিস ইজ দ্য থিং। এইটা হচ্ছে বেসিক ব্যাপার। এইটা এসা দেখবে এবং বইতে প্ল্যান্ট সেল দিয়ে কিছু করা আছে, সেগুলো খুব ইজি। প্ল্যান্ট সেলটা আমি আঁকিনি, কিন্তু প্ল্যান্ট সেলে সেল ওয়ালটা শ্রিঙ্ক করে না, সেল মেমব্রেনটা শ্রিঙ্ক করতে থাকে। মানে এই কেসটা সেল মেমব্রেনটা শ্রিঙ্ক করতে থাকে, আর এখানে কি হবে, সেল মেমব্রেনটা ফুলতে থাকবে। তো এইগুলো হচ্ছে বেসিক ব্যাপার। এইটাই চ্যাপ্টারে আছে। আর আছে হচ্ছে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, তো আমি আগেই বললাম হোয়াট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এবারে কিছু প্রেসারের আমরা আইডিয়া নেব, ঠিক আছে। প্রেসার আইডিয়া বলতে আচ্ছা, আমরা এবারে কিছু বেসিক টপিক গুলো ক্লিয়ার করে নেবো। সেটা হচ্ছে আমরা একটা দেখতে পাচ্ছি এখানে একটা প্ল্যান্ট সেল আছে, ঠিক আছে। প্ল্যান্ট সেলটা আঁকার কারণটা, ঠিক আছে, আমরা এখানে তিনটে প্রেসারের ব্যাপারে বুঝবো। একটা হচ্ছে টার্জার প্রেসার, ঠিক আছে, উইচ হেল্পস ইন দ্য টার্জিডিটি, ঠিক আছে। একটা হচ্ছে অসমোটিক প্রেসার, যেটা একটু হালকা আইডিয়া আমরা পেয়ে গেছি। আর একটা হচ্ছে কি ওয়াল প্রেসার। এই তিনটে প্রেসারকে একদম ডিফারেন্টলি বুঝে এক্সক্লুসিভলি মাথায় আমরা স্টোর করবো, ঠিক আছে। এবার ব্যাপারটা বলছি। একটা প্ল্যান্ট সেল আছে, এটা ভ্যাকিউল আর নিউক্লিয়াস। আমার শুধু ভ্যাকিউলটাকে নিয়ে দরকার এখানে। আমি ধরছি এখানে অসমোসিস হচ্ছে, এন্ডো অসমোসিস হচ্ছে, প্লেন অসমোসিস হচ্ছে। অসমোসিস হয় মলিকিউল গুলো তো এই সেল এইটার ভিতরে ঢুকবে, এটাকে সেল স্যাপ বলি আমরা। ভ্যাকিউলের ভিতরে যে জিনিস থাকে সেল স্যাপ বলি। অসমোসিস হওয়ার পর এই সেল স্যাপের ভিতরেই মলিকিউলস গুলো ঢুকবে, ঠিক আছে। তো যে প্রেসারটা দিয়ে দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস গুলো প্ল্যান্ট সেলের ভেতরে ঢুকছে, দ্যাট প্রেসার ইজ নোন অ্যাজ অসমোটিক প্রেসার। এম আই ক্লিয়ার? যে প্রেসারটা দিয়ে দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস গুলো প্ল্যান্ট সেলের ভেতরে ঢুকছে, সেই প্রেসারটা ইজ টার্মড অ্যাজ অসমোটিক প্রেসার। সুতরাং অসমোসিস হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস, সলভেন্ট মলিকিউলস, সলিড মলিকিউলস যা ঢুকছে। দ্যাট ইজ নট মাই ম্যাটার অফ কনসার্ন। আমাদের শুধু বুঝতে হবে অসমোটিক প্রেসারটা কি। যে প্রেসারটা দিয়ে দ্য অসমোটিক্যালি অ্যাক্টিভ মলিকিউলস আর গেটিং ইনসাইড দ্য প্ল্যান্ট সেল ইজ নোন অ্যাজ অসমোটিক প্রেসার, রাইট? দিস ইজ দ্য থিং। অসমোটিক প্রেসার বোঝা গেল, এটা ওপি লিখে রাখছি। এইবার লেট মি কনসিডার যে প্ল্যান্ট সেলটা অসমোসিস হতে 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 একটা টার্জিড স্টেটে নিয়ে নিয়েছে, ঠিক আছে। টার্জিড স্টেট হয়ে গেছে, তো অসমোটিক প্রেসারের জন্য অসমোসিস টেম্পোরারি বন্ধ হতে চলেছে। এবার টার্জার প্রেসারটা কি? এই যে ভ্যাকিউল, এটা তো ভ্যাকিউলের যে মেমব্রেনটা তাকে টোনোপ্লাস্ট বলি আমি, টোনোপ্লাস্ট বলি। এবার এই ভ্যাকিউলের মেমব্রেনটা কি করবে, যেহেতু এক্সেস অ্যাবজর্পশন অফ ওয়াটার মলিকিউল কি হবে, ফুলে উঠবে। ফুলে ওঠার জন্য কি হবে, এই মেমব্রেনটা চারিপাশে স্ট্রেচ করার চেষ্টা করবে। এই মেমব্রেনটা টোনোপ্লাস্ট মেমব্রেনটা, ভ্যাকুলার টোনোপ্লাস্ট মেমব্রেনটা চারিদিকে স্ট্রেচ করার চেষ্টা করবে, ঠেলবে চারিপাশে। তো যে প্রেসার দিয়ে ঠেলবে সেই প্রেসারটাকে আমি কি বলবো, টার্জার প্রেসার বলবো। যে প্রেসার দিয়ে ঠেলবে সেটাকে আমি টার্জার প্রেসার বলবো। ডিউ টু টার্জিডিটি যেহেতু হচ্ছে, সেহেতু এর নাম টার্জার প্রেসার বা টিপি। ভ্যাকুয়ালটা বড় হচ্ছে, জায়গা বেশি লাগবে, কি করবো, ঠেলবে চারিপাশে। ঠেলার জন্য কি হবে, এই কন্টেন্ট গুলো আস্তে আস্তে সরে যাবে। এবার এই কন্টেন্ট গুলো সরতে সরতে কি হবে, এরা ওয়ালের উপরে একটা প্রেসার ফেলবে, একটা অ্যাবনর্মাল প্রেসার। মানে সব সেলের কনস্টিটিউয়েন্টস গুলো চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে একটু ওয়ালটাকে ঠেলে বড় করার চেষ্টা করবে, বা সেল মেমব্রেনটাকে বড় করার চেষ্টা করবে। সেল মেমব্রেনটা স্ট্রেচ করবে, সেল মেমব্রেনটা বড় হবে। বড় হওয়ার পর সব প্রেসারটা আলটিমেটলি ওয়ালের উপরে পড়বে। মানে এক কথা এটাই বলতে চাচ্ছি, টার্জিডিটি, টার্জার প্রেসার যেটা, সেটা হচ্ছে একদম অপোজিট কাজ করবে অফ দ্য অসমোটিক প্রেসার। একদম এরকম কাজ করবে, ঠিক আছে। যখনই টার্জার প্রেসারটা উইল বি গ্রেটার দেন অসমোটিক প্রেসার, যখন টার্জার প্রেসারটা উইল বি গ্রেটার দেন অসমোটিক প্রেসার, তখন কি হবে, অসমোসিসটা দেন এন্ড দেয়ার স্টপ হয়ে যাবে। তো টার্জার প্রেসারটা বুঝতে পারলাম। এবার ওয়াল প্রেসারটা কি? এবার এই টার্জার প্রেসারটা এক্সেসিভ যদি প্রেসার দেওয়া শুরু করে, সেলটা কিন্তু ফেটে যাবার, ডিস্ট্রয় হয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি থাকে। তাই জন্য সেলের ওয়ালটা ভিতর দিকে একটা প্রেসার দেয় অ্যালং উইথ অসমোটিক প্রেসার, ঠিক আছে।
টু কাউন্টার দ্য টার্জার প্রেশার, কারণ টার্জিডিটির জন্য সেলটা কিন্তু বাস্ট করতে পারে, বাস্ট ওপেন হতে পারে। তাই না, ওয়ালটা একটা কাউন্টার প্রেশার দেয়, কারণ সেল ওয়াল ইজ নট স্ট্রেচেবল, অনলি সেল মেমব্রেন ইজ স্ট্রেচেবল। তো সেল ওয়াল যে প্রেশারটা দিয়ে সেল কনস্টিটিউয়েন্টস গুলো ভেতরে ঢোকানোর চেষ্টা করছে বা টার্জার প্রেশারের এগেনস্টে কাজ করছে, সেই প্রেশারটাকে বলবো আমি ওয়াল প্রেশার। তিনটে বোঝা গেল। এইবার টার্জার প্রেশারটা যখন গ্রেটার দ্যান এভরিথিং, মানে টার্জার প্রেশার যদি ওয়াল প্রেশার আর অসমোটিক প্রেশার থেকে বেশি হয়ে যায়, তখনই কিন্তু অসমোসিসটা বন্ধ হয়ে যাবে। আর ওয়াল প্রেশারটা বেসিক্যালি টার্জার প্রেশারের অপোজিটে কাজ করে না। ওয়াল প্রেশারটা একটা কি বলবো হেল্পিং প্রেশার, যেটা কিনা সেলটাকে ডিস্ট্রয় হতে থেকে বাধা দেয়। তো এই তিনটে টপিক বোঝা গেল খুব ভালো করে। এরপরে তিনটে কোশ্চেন আমাদের আছে। একটা হচ্ছে গিয়ে রুট প্রেশার। ফার্স্ট কোশ্চেন ইজ দ্য রুট প্রেশার। রুট প্রেশারটা কি? রুট প্রেশার হচ্ছে দ্য প্রেশার অফ দ্য রুট হেয়ার সেলস ডিউ টু ইনফ্লো অফ ওয়াটার। এবার রুট হেয়ার সেলটা শুধু ওয়াটার নিয়ে কি করবে? ওকে তো ঠেলে ওপর দিকে পাঠাতে হবে, ঠিক আছে? দ্য প্রেশার ডেভেলপ ডিউ টু অসমোসিস ইনসাইড দ্য রুট সেলস, দ্যাট প্রেশার ইজ নোন অ্যাজ রুট প্রেশার। সেই রুট প্রেশার জন্য ওয়াটারগুলো আস্তে আস্তে জাইলেম দিয়ে আস্তে আস্তে ওপর দিকে উঠতে থাকে, ঠিক আছে? এরপরে হচ্ছে ইউজেস অফ টার্জিডিটি। ইউজেস অফ টার্জিডিটিতে কি কি আছে? মানে টার্জিডিটিতে বেসিক্যালি প্ল্যান্টটা কেন দরকার? বলছে টার্জিডিটি প্রোভাইডস রিজিডিটি টু সফট টিস্যু সাচ অ্যাজ লিভস। এই সেলটা টার্জিড হয়ে যাচ্ছে মানে কি একদম নেট মুভমেন্ট অফ মলিকিউলস হচ্ছে না, একদম সেলটা একটা কনস্ট্যান্ট স্টেবল স্টেটে চলে গেছে। তো এই স্টেটটাকে প্ল্যান্ট জেনারেলি মেনটেন করার চেষ্টা করে, যাতে করে কিনা একটা মেকানিক্যাল স্টিফনেসটা পায়, ঠিক আছে? সফট টিস্যুস লাইক লিভস, লিভ তো একদম নরম, কিন্তু তাও অত ঝড়ের মধ্যে কেন, মানে এক্সেপ্ট দ্য ওল্ড অ্যান্ড টর্ন আউট লিভস আর ওয়ার্ন আউট লিভস, তারা কিন্তু যেগুলো মানে একদম ইয়াং লিভস, তারা কিন্তু প্ল্যান্টের সাথে লেগে থাকে। কোন ফোর্সে লেগে থাকে? ডিউ টু দিস টার্জিডিটি, বা নর্মাল অবস্থায় থাকে টার্জিডিটির জন্য। এরপরে হচ্ছে গিয়ে টার্জার প্রেশার হেল্পস টু পুশ টু দ্য হার্ড গ্রাউন্ড। নাও দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বাড়িতে সবাই দেখেছি ছোলা থেকে স্টেমটা বেরোচ্ছে, ঠিক আছে ভাই, স্টেম বলছি, রুটটা বেরোচ্ছে। এর ওই রুটটা কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ অত হার্ড সয়েলকে পুশ করে করে ভেতর দিকে যাচ্ছে। এটা কিন্তু একটা মানে ম্যাটার অফ অ্যাস্টনিশমেন্ট যে অত একটা সফট টিস্যু কিভাবে ওই মোটা সয়েলটাকে বা টাফ সয়েলটা ঢুকে ঢুকে যাচ্ছে। দ্য অ্যান্সার ইজ ভেরি সিম্পল, ডিউ টু টার্জিডিটি। টার্জিডিটি একটা মেকানিক্যাল স্ট্রেংথ দেয় যে কোনো সফট টিস্যু। সেই সফট টিস্যুটা কি করতে পারে? ওই টার্জিডিটির কারণে সয়েলটাকে ফুটো করতে করতে ভেতর দিকে ঢুকতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি টার্জার ইন রুট সেলস বিল্ড আপ রুট প্রেশার, যেটা বললাম। রুট প্রেশার, রুট হেয়ার সেলসের যে টার্জিডিটি বা যে ওয়াটার ইনফ্লো হওয়ার জন্য যে প্রেশারটা তৈরি হয়, সেটার জন্য একটা মানে কি বলবো প্রেশার ডেভেলপ হয়, যেটাকে রুট প্রেশার বলছি। সেই রুট প্রেশারটা আলটিমেটলি ওপর দিকে ডিস্ট্রিবিউট হতে থাকে। কি হয় ডিস্ট্রিবিউট হয়? টু দ্য হেল্প অফ জাইলেম ভেসেলস, ঠিক আছে? এবার জাইলেম ওই যে মুভমেন্টটা, সেটা সেল টু সেল মুভমেন্ট হয়, সেইটাকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। এই যে স্যাপটা এটা সবার সাথে কানেক্টেড। অ্যাসেন্ট অফ স্যাপ মানে হচ্ছে কি একটা সেল থেকে আরেকটা সেলের স্যাপে মেটেরিয়ালস গুলো ট্রান্সপোর্ট করা। এইভাবে কিন্তু সেল টু সেল ট্রান্সপোর্ট হতে হতে, সেল টু সেল অসমোসিস ডিফিউশন হতে 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 কিন্তু লিফ অব্দি পৌঁছায়। দিস ইজ নোন অ্যাজ অ্যাসেন্ট টু স্যাপ। এবার একটা কোশ্চেন আসছে যে ফোর্সেস কন্ট্রিবিউটিং টু অ্যাসেন্ট অফ স্যাপ, কি কি ফোর্স কাজ করে? তো প্রথম ফোর্সটা হচ্ছে কি রুট প্রেশার, যেটা বললাম। তারপরের ফোর্সটা হচ্ছে ক্যাপিলারিটি, ঠিক আছে? ক্যাপিলারিটি মানে কি জাইলেম ভেসেলস গুলো খুব ন্যারো হয়, খুব ন্যারো ডায়ামিটার হয়, ঠিক আছে? সেই ন্যারো ডায়ামিটার হওয়ার জন্য কি হয়? ওয়াটার মলিকিউলস গুলো স্পিডে পাস করতে পারে। এটা জেনারেল নলেজ বা কমন সেন্স যে একটা মোটা পাইপ দিয়ে বা লার্জার ডায়ামিটার পাইপ দিয়ে যতটা ফোর্সে ওয়াটারটা পাস করবে, তার থেকে কিন্তু সেম অ্যামাউন্ট অফ ওয়াটার একটা সরু পাইপ দিয়ে কিন্তু খুব স্পিডে পাস করে, ঠিক আছে? তো ক্যাপিলারিটি প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অ্যাসেন্ট অফ স্যাপ, ঠিক আছে? তারপরের ফোর্সটা হচ্ছে কি ট্রান্সপিরেশন পুল, ঠিক আছে? এই যে ওপর থেকে গাছের ওপর থেকে ওপর যে লিফ গুলো আছে, সেই ওপরের লিফ গুলো থেকে কিন্তু ট্রান্সপিরেশন হয়ে যাচ্ছে, উইচ ক্রিয়েটস আ ভ্যাকিউম ইন দ্য জাইলেম ভেসেলস, ঠিক আছে? সেই ভ্যাকিউমটাকে ফিল আপ করার জন্য নিচে থেকে রুট কি করে? হু করে ওয়াটারটা ওপর দিকে পাঠায়। অ্যান্ড ইন দ্যাট প্রসেস কিন্তু ওয়াটারটা পুরো গাছে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরপরে হচ্ছে গিয়ে অ্যাডেশন। অ্যাডেশনের লিটারাল মিনিংটা কি? আটকে থাকা, ঠিক আছে? ওয়াটার মলিকিউলস গুলো কি হয়? একটা ন্যাচারাল প্রপার্টি থাকে টু স্টে ইন ক্লোজ কন্ট্যাক্ট। ওয়াটার মলিকিউলস গুলো একে অপরের সাথে খুব ভালোভাবে লেগে থাকতে পছন্দ করে। এবারে একটা ওয়াটার মলিকিউল যদি ওপর দিকে ওঠে ডিউ টু ক্যাপিলারি ফোর্স, সেতে কিন্তু সে কি করবে? একটা নিচে থেকে চেন অফ ওয়াটার মলিকিউলকে উপরে টানতে টানতে নিয়ে যাবে। দিস ইজ নোন অ্যাজ অ্যাডহেসিভ পাওয়ার, ঠিক আছে? তো দিস আর দ্য ফোর প্রাইমারি ফোর্সেস হুইচ আর রেসপন্সিবল ফর দ্য অ্যাসেন্ট অফ স্যাপ, ঠিক আছে? এর সাথে কোহেশনও আছে। কোহেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াটার মলিকিউলগুলো একসাথে লেগে থাকার একটা প্রপার্টি, আর অ্যাডেশন হচ্ছে গিয়ে
প্ল্যান্টের ওয়াটার মলিকিউলস, প্ল্যান্টের যে জিনিসপত্রগুলো আছে, প্ল্যান্টের যে হাইড্রোফিলিক মলিকিউলস গুলো আছে, সেই মলিকিউলস গুলো কিন্তু ওয়াটার, হাইড্রোফিলিক মলিকিউলস মানে ওয়াটার ভালোবাসে, ওয়াটারটাকে ধরে রাখতে পছন্দ করে। তো ওইটা একটা প্রপার্টি ডিউ টু হুইচ পার্সেন্ট অফ স্যাপ, রাইট? তো দিস ওয়াজ দ্য এন্ড অফ চ্যাপ্টার। কিছু কিছু এক্সপেরিমেন্ট আছে যেগুলো আমি বলিনি, এর পরে চ্যাপ্টার আমরা সেটা মানে পরে আলটিমেটলি এই ইউনিটটা শেষ করার পর আমরা সেটা ডিসকাস করবো, ঠিক আছে? আপাতত এইটুকুই। থ্যাংক ইউ, উইল সি ইন লেটার।